প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। হিসাব বিজ্ঞান কিভাবে উৎপত্তি হয়েছে, এর পরিচিতিটা কি, কত সালে এটা আধুনিক হিসাব বিজ্ঞানে রূপ লাভ করেছে, কে হিসাব বিজ্ঞানের জনক, এসব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে তোমরা নিশ্চয়ই মনে রেখেছো যে হিসাব বিজ্ঞানের জনককে লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি কেন হিসাব বিজ্ঞানের জনক হলো? তিনি একটি গ্রন্থে কি দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছেন, যেটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতি আবিষ্কার করার জন্যই লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক হিসেবে বিবেচনা করা হয়েছে। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের লেনদেন, দ্বিতীয় অধ্যায়ে কি আছে? লেনদেন। তাহলে লেনদেন বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। মানুষ প্রাচীনকাল থেকেই তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজন মেটাতে গিয়ে কি করেছে? হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছে। কারণ কি? কারণ মানুষ তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য আদিকাল থেকেই দ্রব্য বিনিময় প্রথা বা দ্রব্য বিনিময়ের মাধ্যমে তাদের প্রয়োজনগুলো মেটাতো। এই দ্রব্য বিনিময়ের সুযোগেই, দ্রব্য বিনিময় শুরু হওয়ার পর থেকেই কি করা হয়েছে? একটা হিসাব রক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেছে মানুষ। তাহলে দেখো, যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি করবে? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থাৎ আবার বলছি, যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় বা পরিবর্তন করে, শুধুমাত্র সেগুলোই লেনদেন বলে পরিগণিত হবে। তাহলে এ থেকে কি বোঝা যায়? যে সকল ঘটনাই কিন্তু লেনদেন হবে না। এমন অনেক ঘটনাই থাকবে যেগুলো আসলে ঘটনা কিন্তু লেনদেন নয়। তাহলে আসো আমরা বুঝি যে লেনদেন কাকে বলে। তাহলে লেনদেন কাকে বলে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। অর্থাৎ এমন কিছু ঘটনা থাকবে যে ঘটনাগুলোকে নির্দিষ্ট টাকার অঙ্ক দ্বারা নির্দিষ্ট করা যাবে বা পরিমাপ করা যাবে, তাকে আমরা লেনদেন বলবো। তাহলে লেনদেন বলতে কি বুঝি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। তো আমরা একটা উদাহরণ দেই। দেখো যে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। তাহলে এখানে দুইটা পক্ষ। আমরা কিন্তু বলেছি যে হিসাব বিজ্ঞান আধুনিক হয়েছে কখন? যখন দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিটা কি? একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। একটা কি? ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করে লিপিবদ্ধ করাকেই দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে এই সব বিষয় নিয়ে আরো আলোচনা করব। তো এখানে আমরা প্রথমে একটা উদাহরণ দিয়েছি যে 50,000 টাকা বা 20,000 টাকা বা যে কোনো টাকা যদি পণ্য বিক্রি করা হয়, সাপোজ ধরে নিলাম যে 50,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। তাহলে এক্ষেত্রে 50,000 টাকার পণ্য বিক্রয় করার সাথে সাথে প্রতিষ্ঠানে বা কারবারে কি আসবে? নগদ টাকার আগমন ঘটবে, টাকা আসবে আর পণ্য চলে যাবে। এই পণ্য চলে যাওয়াকে আমরা কি বলবো? কি কারণে চলে গেছে? পণ্য বিক্রয় করেছি। তাহলে এখানে দুইটা পক্ষ সৃষ্টি হয়েছে। একটা নগদ টাকা 50,000 টাকা কারবারে এসেছে, মানে কারবারের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় করার কারণে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে দুইটা পক্ষ। অর্থাৎ এখানে এই ঘটনাটা কি? টাকার অঙ্কে পরিমাপ করা যাচ্ছে যে টাকার অঙ্ক কত? 50,000 টাকা। তাহলে এর কারণে আমাদের প্রতিষ্ঠানের কি? নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কি? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে এই জন্য এটা লেনদেন। আবার দেখো একটা উদাহরণ দেই যে কারবারের একজন দক্ষ ম্যানেজার কারবারকে খুব সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করছেন। তিনি অনেক অভিজ্ঞ,
তারা আমরা খুব সহজেই কারবার পরিচালনা করতে পারছি। কিন্তু হঠাৎ সংবাদ আসলো যে আমাদের সেই ব্যবস্থাপক বা ম্যানেজার কি করলো, মারা গেল। তাহলে এখানে আমাদের প্রতিষ্ঠানের কিন্তু ক্ষতি হবে। কেমন ক্ষতি হবে? যে আমরা আবার নতুন একজন ম্যানেজার নিয়োগ করব, তাকে আবার প্রশিক্ষণ দেব, সে আবার দক্ষ হতে কিছু সময় লাগবে, সে অত ভালো কাজ করতে পারবে না, এর জন্য আমাদের প্রতিষ্ঠানের কিন্তু কিছু ক্ষতি হবে। কিন্তু এই ক্ষতিটা কত টাকার ক্ষতি হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাই এটা কিন্তু আসলে লেনদেন হবে না। তাহলে লেনদেন হওয়ার জন্য আমাদের কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্যের প্রয়োজন আছে। তাহলে আসো আমরা এবার লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি যে সকল ঘটনাই কিন্তু লেনদেন নয়। কিছু কিছু ঘটনা লেনদেন, আবার কিছু কিছু ঘটনা লেনদেন হবে না। তাহলে আমরা কি বুঝলাম, এ থেকে কি প্রমাণিত হয়? সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়। তো লেনদেন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য বা প্রকৃতির প্রয়োজন। তো কি কি বৈশিষ্ট্য বা প্রকৃতি হলে লেনদেন হতে পারে সেগুলো আমরা এখানে লিখে ফেলেছি। দেখো, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য প্রথমে আছে অর্থের মাপ অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলতে কি বুঝি? আমরা বলেছি একটু আগে যে ঘটনাটা নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বারা নির্ধারণ করা যাবে, যে লেনদেন, যে ঘটনাটা টাকার অঙ্কে পরিমাপ করা যাবে, যে কত টাকা, 1000 না 2000 না 10,000 না 5,000, কত টাকা, এই টাকা দ্বারা নির্দিষ্ট করা না গেলে তাকে কখনোই লেনদেন বলা যাবে না। যখন এটা টাকার অঙ্ক দ্বারা নির্ধারিত হবে তখন তাকে আমরা কি বলবো? লেনদেন। তাহলে দেখো, লেনদেন হওয়ার জন্য এই জন্য অর্থের মাপকাঠিতে বা অর্থের অঙ্কে অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। এবার আসো, 2 নম্বরে আছে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন কি? অবশ্যই যে ঘটনা দ্বারা আমাদের প্রতিষ্ঠান বা কারবারের বা কোনো ব্যক্তির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকেই আমরা লেনদেন বলে থাকি। যেমন ধরো 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে এখানে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো। কি ঘটলো? আমাদের কাছ থেকে টাকা চলে গেল, 50,000 টাকা চলে গেল, আবার আসবাবপত্র নামক একটি সম্পদ আমাদের কাছে আসলো। তাহলে এখানে আমাদের আর্থিক অবস্থার একটি পরিবর্তন ঘটেছে, এই জন্য এটা লেনদেন। তো আমরা কিন্তু তোমাদেরকে শুরুতেই গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে হিসাব বিজ্ঞান একটি ভাষা। কিসের ভাষা? হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। আমরা প্রতিদিনই নতুন নতুন ভাষা শিখব, নতুন নতুন শব্দের সাথে আমরা পরিচিত হব, যে এটার অর্থ কি, এটার অর্থ কি, এরকম আমরা নতুন নতুন কিছু কিছু শব্দ বা ভাষা শিখব। তো এখানে আমরা পরবর্তীতে নতুন কিছু শব্দ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমাদের এরপরে আছে কি? দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলতে কি বুঝি? আমরা বলেছি যে হিসাব বিজ্ঞান কখন আধুনিক হয়েছে, যখন লুকা প্যাসিওলি ডাবল এন্ট্রি সিস্টেম অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছেন, তখনই কিন্তু হিসাব বিজ্ঞান আধুনিক হিসাব বিজ্ঞান হয়েছে। তো এটাকে হিসাব বিজ্ঞান বলা হয়েছে কখন? যখন এটা দ্বৈত সত্তা, দুইটা সত্তায় বিভক্ত হয়েছে, অর্থাৎ এক পক্ষ ডেবিট আর এক পক্ষকে ক্রেডিট, এটা দুইটা পক্ষে বিভক্ত করা গেছে, তখনই সেটা লেনদেন হবে। তাহলে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। অবশ্যই দ্বৈত সত্তা দ্বারা নির্ধারণ করতে পারা লাগবে, তবেই সেই ঘটনাটা লেনদেন বলে বিবেচিত হবে। এবার আসো, 3 নম্বরে আছে আমাদের দ্বৈত সত্তা, 4 নম্বরে আমরা স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনই আমাদের কি হতে হবে? স্বয়ং সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ একটা লেনদেন আর একটা লেনদেনের উপর নির্ভর করবে এমন নয়, প্রত্যেকটা লেনদেনই কি করবে? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, তোমার অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে, দ্বৈত সত্তা হবে, এইরকম প্রত্যেকটা লেনদেনই পৃথক পৃথকভাবে নিজেরাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর প্রভাব বিস্তার করবে। এই কারণে এরা কি হবে? লেনদেন হবে। আবার স্বতন্ত্র আমরা বললাম কি? এখানে আছে দেখো যে স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, প্রত্যেক লেনদেনেই স্বয়ং সম্পূর্ণ হতে হবে এবং একটি আর একটি থেকে পৃথক হতে হবে, তবেই সেটা হবে কি? লেনদেন। এরপরে দেখো আমাদের আছে দৃশ্যমানতা। তাহলে দৃশ্যমানতা কি?
অর্থাৎ সকল ঘটনাই যে দেখা যাবে এমন নয়, লেনদেন সবসময়ই যে দেখা যাবে এমন নয়। কিছু কিছু ঘটনা থাকবে যেগুলো দেখা যাবে না, অদৃশ্য, অর্থাৎ অদৃশ্য হলেও সেটা লেনদেন হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? লেনদেন যে সবসময়ই দৃশ্যমান হবে এমন নয়, দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে। তাই আমরা বলছি যে লেনদেন দৃশ্যমান বা অদৃশ্যমান উভয় প্রকারই হতে পারে। তো আমরা দৃশ্যমান লেনদেনের উদাহরণ অনেকগুলোই দিতে পারি। যেমন আমরা পণ্য ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, পণ্য বিক্রয় করা হলো, যন্ত্রপাতি ক্রয় করা হলো, দেনাদার বা পাওনাদারকে আমরা পরিশোধ করলাম, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেল। তাহলে এর প্রত্যেকটাই আমাদের দৃশ্যমান লেনদেন, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা লেনদেন। কিন্তু দেখো, আমরা এখন একটা নতুন শব্দ তোমাদের সাথে আলোচনা করব। আমরা জানি অপচয়, অপচয় শব্দের সাথে আমরা সবাই পরিচিত। অর্থাৎ দেখো, আমার হাতে একটা মার্কার আছে, এই মার্কার দিয়ে যদি আমরা এখানে কি করার জন্য আমরা এটা কিনেছি, এটা আমরা লিখব, লিখে শেষ করার জন্য আমরা এটা কিনেছি। কিন্তু আমি যদি এটাকে নষ্ট করি, ভেঙে ফেলি, ফেলে দেই, তাহলে এটা কি হবে? নষ্ট হবে। তাহলে এটাকে আমরা বলবো কি? এই নষ্ট করাকে আমরা বলি আসলে অপচয়। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় একটা নতুন শব্দ তোমরা আজকে শুনবে, সেটা হচ্ছে কি? অবচয়। তাহলে দেখো, অপচয়, অপচয় আর একটা শব্দ কি? অবচয়। দুইটা শব্দ। এই অপচয় মানে কি? নষ্ট করা। অপচয় মানে কি? নষ্ট করা। আর এই অবচয় মানে কি? অবচয় আমাদের প্রয়োজন। এই অবচয় জিনিসটা কি? অর্থাৎ আমি একটি যন্ত্রপাতি কিনেছি 10 বছরের জন্য, একটা যন্ত্রপাতি কিনেছি যার দাম 1 লাখ টাকা। তাহলে এই যন্ত্রপাতিটা আমাকে 10 বছর সুযোগ সুবিধা দেবে, 10 বছর সেই যন্ত্রপাতিটা আমরা ব্যবহার করতে পারবো, তারপরে ওই যন্ত্রপাতিটা ফেলে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যন্ত্রপাতির জন্য প্রত্যেক বছরে কত টাকা খরচ হবে? 1 লক্ষ টাকা কিনেছি, এই যন্ত্রপাতিটা 10 বছর চলবে, তাহলে 10 বছর পরে ফেলে দিতে হবে। তাহলে প্রত্যেক বছরের জন্য এর ব্যয় কত? 10 দিয়ে ভাগ করতে হবে 1 লাখকে, তাহলে কত হলো? 10,000 টাকা। তাহলে প্রত্যেক বছরে এই যন্ত্রপাতির জন্য ব্যয় হচ্ছে আসলে 10,000 টাকা। এটা কিন্তু আসলে দেখা যায় না। এই জন্যই এই 10,000 টাকাকে আমরা কি বলবো? অবচয় বলবো। তাহলে অবচয় কাকে বলে? কোনো সম্পদ ভোগ বা ব্যবহার বা সময় অতিক্রান্ত হওয়ার কারণে ওই সম্পদের যে পরিমাণ মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে। এটা আমরা পুরাতন ধারণা, ওল্ড কনসেপ্ট। কিন্তু আধুনিকে আরো সুন্দর করে বলা হয়েছে যে স্থায়ী সম্পদের ব্যয়কে বিভিন্ন আর্থিক বছরের মধ্যে ভাগ করাকে অবচয় বলে। তো আমরা পুরাতন ধারণা নিয়ে যদি তোমাদের সাথে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে, কারণ তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে আগে থেকে পরিচিত নও। নতুন এই সাবজেক্ট এবং ভাষাগুলো তোমাদের নতুন লাগবে। এই জন্য আমরা পুরাতন কথাটাই বলছি, যে কোনো সম্পদ, অর্থাৎ আমি একটি আসবাবপত্র যদি আজ ধরো 5 বছর আগে 10,000 টাকা দিয়ে কিনেছি, এখন আমি যদি সেটা বাজারে গিয়ে বিক্রি করতে চাই, তাহলে কিন্তু 10,000 টাকায় বিক্রি করতে পারবো না। তাহলে মানুষ কি করবে? দাম কম বলবে। ধরো আমি 10,000 টাকার জিনিস এখন বিক্রি করতে যাচ্ছি, আমাকে দাম বলতেছে 3,000 টাকা। তাহলে আমি 5 বছর যে ব্যবহার করেছি, তাহলে 5 বছর ব্যবহার করার জন্য ওর মূল্য যে হ্রাস পেয়েছে, এই হ্রাসকৃত মূল্যকেই বলবো আমরা আসলে অবচয়। এটা কিন্তু আসলে দেখা যায় না। আমি একটা যন্ত্রপাতি কিনেছি, তার মূল্য হ্রাস পেয়েছে, কত টাকা হ্রাস পেয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পারবো না। আমরা হিসাব করে বের করতে পারবো, অনুমান করতে পারবো যে এই যন্ত্রপাতিটির মূল্য কত টাকা হ্রাস পেয়েছে, আমি কত বছর ব্যবহার করেছি, তাহলে প্রত্যেক বছরে এর জন্য ব্যয় কত, এটা কিন্তু আমরা বের করতে পারবো। তাই এটা অদৃশ্য, কিন্তু এর পরিমাপ করা যায়, পরিমাণ নির্ণয় করা যায়, অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপ করা যায়। এটা অদৃশ্য হওয়ার সত্ত্বেও এটা লেনদেন। তাহলে এই জন্য আমরা বললাম যে লেনদেন দৃশ্যমানও হতে পারে, আবার অদৃশ্যমানও হতে পারে। তো আমরা আজকে একটা নতুন শব্দ শিখেছি, অবচয়। আমরা আরো নতুন নতুন শব্দ প্রতিদিনই শিখবো, কিছু কিছু করে নতুন নতুন শব্দ শিখবো, যার মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানটা খুব সুন্দর করে আমরা বুঝবো এবং উপভোগ করব। এবার আসো, আমাদের পরবর্তী ঘটনা হচ্ছে ঐতিহাসিক ঘটনা।
অর্থাৎ ঐতিহাসিক ঘটনা বলতে কি বোঝায়, যে পূর্বে থেকেই চলে আসছে এমন কোনো প্রথা বা নিয়ম অনুযায়ী আমরা হিসাবটা সংরক্ষণ করব, তাই না? আমরা হিসাবটা সংরক্ষণ করব। তাহলে দেখো, আমরা বলছিলাম কি ঐতিহাসিক ঘটনা যা পূর্বে ঘটে গেছে, এরকম ঘটনা। তাহলে ঐতিহাসিক ঘটনা বলতে কি বুঝি, যে আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে তাকে ঐতিহাসিক ঘটনা বলে। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এরূপ ঘটনা যদি প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে তাকেও লেনদেন বলে। যেমন বাট্টা সঞ্চিতি বা পাওনাদার বাট্টা সঞ্চিতি, দুইটা শব্দ নতুন, তোমরা এই দুইটা শব্দের সাথে আসলে পরিচিত নও। বাট্টা সঞ্চিতি বা পাওনাদার বাট্টা সঞ্চিতি কি? পাওনাদারদের কাছ থেকে, পাওনাদার কাকে বলে এটাও একটা নতুন শব্দ। আসলে পাওনাদার কাকে বলে, আমরা যখন বাকিতে পণ্য ক্রয় করব তখন পাওনাদারের সৃষ্টি হয়। আমাদের কাছে যে টাকা পাবে তাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় পাওনাদার বলে থাকি। তাহলে পাওনাদারদের কাছ থেকে আমরা যদি পাওনাদারকে টাকা কম দিতে পারি তাহলে আমরা কি, যে টাকাটা সুবিধা পাবো সেটাকে আমরা বলি বাট্টা। তাহলে আমরা ভবিষ্যতে পাওনাদারের কাছ থেকে টাকা সুবিধা, আর্থিক সুবিধা পেতে পারি, এই জন্য কিছু টাকা আমরা সঞ্চিতি করে রাখতে পারি, এটাকে আমরা বলবো, অর্থাৎ পাওনাদারের পরিমাণ কমিয়ে দেখাতে পারি, তাহলে এটাকে আমরা বলবো পাওনাদার বাট্টা সঞ্চিতি। তাহলে এই পাওনাদার বাট্টা সঞ্চিতি কিন্তু আমরা এখন এই ঘটনাটা ঘটবে না, যখন পাওনাদারকে টাকা পরিশোধ করব তখন, অর্থাৎ ভবিষ্যতের ব্যাপার। যদি পাওনাদার আমাদের কাছ থেকে কম টাকা নেয় তাহলে আমরা এই সুবিধা পাবো, যদি কম না নেয় তাহলে কিন্তু আমরা এই সুবিধা পাবো না। তাহলে ভবিষ্যতে যদি কোনো আর্থিক ঘটনা ঘটে যা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে বা সাধন করে তখন তাকে আমরা কি বলবো, লেনদেন বলবো। এই জন্য ঐতিহাসিক ঘটনাও লেনদেন হতে পারে। এরপরে আসো দেখো, আর্থিক হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। তাহলে দেখো, আমরা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার বলার আগে আমরা এখানে দেখছি যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য মোট 7টি। আমাদের এমসিকিউতে আসে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কয়টি, বা লেনদেনের বৈশিষ্ট্য কয়টি অথবা লেনদেনের প্রকৃতি কয়টি। তাহলে লেনদেনের বৈশিষ্ট্য আমরা পড়লাম 7টি, এটা কিন্তু আমাদের লাগবে। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? 7টি। তাহলে এবার দেখো, আমরা এখানে বলছি কি হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। তাহলে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার জিনিসটা কি? হিসাব সমীকরণটাই কি? তাহলে দেখো, আমরা সমীকরণ সম্পর্কে অনেক জেনেছি, কিন্তু হিসাব সমীকরণ কি? এবার দেখো, আমরা এখানে লিখছি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ, হিসাব সমীকরণটা হচ্ছে a সমান l প্লাস e, এটাকে বলা হয় হিসাব সমীকরণ। a সমান, এর অর্থ হচ্ছে কি, এর পূর্ণরূপ হচ্ছে অ্যাসেটস, মানে হচ্ছে কি সম্পদ। এল মানে কি, লায়াবিলিটিস মানে দায়। আর ই মানে কি, ইকুইটি। ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। দেখো, এই সম্পদ আমরা চিনি, দায় আমরা কিছুটা বুঝি, আর মালিকানা সত্ত্ব শব্দটা আমাদের কাছে নতুন। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো আসি আগে হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন এই হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করবে, হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। যে কোনো একটি বা একাধিককে কি করবে, পরিবর্ধন করবে। তাহলে এই প্রত্যেকটা লেনদেনকে, প্রত্যেক ঘটনাকে অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে। যখন হিসাব সমীকরণকে প্রভাবিত করবে ঠিক তখনই এটা লেনদেন বলে পরিগণিত হবে। তাহলে লেনদেন হওয়ার জন্য এই 7টা বৈশিষ্ট্য বা প্রকৃতি অবশ্যই আমাদের প্রয়োজন হবে। তো এরপরে আমরা হিসাব সমীকরণ নিয়ে আমরা একটু বিস্তার আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা আগেই হিসাব সমীকরণ তোমাদের দেখিয়েছি যে a সমান l প্লাস e। এখানে a আমরা বলেছি অ্যাসেটস, এখানে লিখে দিয়েছি অ্যাসেটস মানে সম্পদ, l লায়াবিলিটিস মানে দায়, ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে এগুলো আসলে মালিকানা সত্ত্ব কাকে বলে? মালিক কারবারের কাছ থেকে কত টাকা পাবে তাকেই আসলে মালিকানা সত্ত্ব বলে।
আসলে হিসাব বিজ্ঞানে মালিক এবং কারবার দুটো ভিন্ন জিনিস। আমরা পরবর্তী সময়ে এগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তী কথা আরো একটা লিখেছি যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। বর্ধিত রূপ মানে কি? এই হিসাব সমীকরণে কিভাবে আরো বর্ধিত করা যায়। এ সমান এল প্লাস এই ই কে অর্থাৎ মালিকানা সত্ত্বকে আমরা এভাবে লিখতে পারি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। অর্থাৎ এখানে সি মানে হচ্ছে কি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন। এরপরে দেখো আর রেভিনিউ, রেভিনিউ মানে আয়। এরপরে দেখো ই এক্স মানে এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস, ই এক্স পি ই এন এ সি এস, এক্সপেন্সেস মানে ব্যয়। আর আছে ডি, ডি মানে ড্রয়িংস, ড্রয়িংস মানে উত্তরণ। অর্থাৎ এই সবগুলোর সমষ্টিকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটা বিষয়। একটা হচ্ছে মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আমরা এসব বিষয় নিয়ে আরো আলোচনা পরবর্তী সময়গুলোতে তোমাদের সাথে করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রয়োজনীয় তথ্য তোমাদের সাথে আলোচনা করলাম। আগামী দিন আমরা হিসাব সমীকরণ কিছুটা আলোচনা করব এবং তোমাদের কিভাবে নতুন অঙ্ক করা যায়, এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় তা আমরা দেখাবো। তো আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ অল।